গুড ইভিনিং। ভালো আছো তো সবাই? আর কয়েকদিন পরেই পুজোর ছুটি আসছে। তো এই পুজোর ছুটিতে বাড়িতে অবসর সময় যখন পাবে তখন এই ক্লাসগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবে, কেননা সিলেবাসের শেষ কয়েকটি অংশ এখনও আমাদের কমপ্লিট হয়নি। তো এইগুলো কয়েকটা আমি এখানে আলোচনা করে দিচ্ছি। আর আরও 2-3 দিন এখনও ক্লাস আছে, সেখানে চেষ্টা করা হবে যতটা সম্ভব আলোচনা করার। আজকে আমরা যে বিষয়টার সম্পর্কে আমরা জানব তা হলো বন্য প্রাণী সংরক্ষণ। বন্য প্রাণী সংরক্ষণ, বন্য প্রাণী সংরক্ষণ। এখন সংরক্ষণ ব্যাপারটা কি, বা কেন সংরক্ষণের প্রয়োজন পড়ল? তাহলে সংরক্ষণ ব্যাপারটা আগে একটু জেনে নিই, তারপরে জানবো যে সংরক্ষণের প্রয়োজনটা এলো কেন। সংরক্ষণ বলতে বোঝায় যে কোনো কিছু জিনিসকে আমরা বাড়িতে দেখবে বিভিন্ন জিনিসকে ভালোভাবে যত্ন করে যখন কোনো জিনিসকে রাখি, তাহলে সেই জিনিসটা কি হয়, আরও একটু ভালোভাবে বা একটু বেশি দিন আমরা সেটাকে ব্যবহার করতে পারি। অর্থাৎ কাউকে বেশি দিন ধরে ব্যবহার করতে চাইলে সেই জিনিসটিকে বা সেই দ্রব্যটিকে একটু আমাদেরকে বিশেষভাবে যত্ন নিতে হয়। তো এখানে বন্য প্রাণী সংরক্ষণ বলা হচ্ছে। তাহলে বন্য প্রাণী সংরক্ষণ ব্যাপারটা কি, যে বিজ্ঞানসম্মত উপায়ে বন্য প্রাণীদেরকে তাদের স্বাভাবিক বাসস্থানে রেখে বা অন্য কোনো উপায়ে তাদেরকে অবলুপ্তির হাত থেকে রক্ষা করা হয়, তাকেই সংরক্ষণ বলে। যে বিজ্ঞানসম্মত উপায়ে বন্য প্রাণীদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা হয়, তাকেই বলা হয় সংরক্ষণ। তো এর আগে চলো একটু জেনে নেওয়া যাক যে আমরা বন্য প্রাণীদেরকে কেন সংরক্ষণ করতে যাব। তার তো কিছু তো কারণ থাকবে। তাহলে বন্য প্রাণীদেরকে সংরক্ষণ করার কারণগুলো জানার আগে আমরা জানব বন্য প্রাণীদের কাছ থেকে আমরা, বন্য প্রাণী নয়, আগে জানবো প্রাণীদের কাছ থেকে আমরা কি কি পাই। প্রাণীদের কাছ থেকে আমরা কি কি পাই? খাদ্য। কি কি খাবার প্রাণীদের কাছ থেকে আমরা পেতে পারি? দুধ, আর কি হবে, ডিম, মাংস, মাছ ইত্যাদি ইত্যাদি, তাই তো? তাহলে বন্য প্রাণীদের কাছ থেকে এছাড়াও আরও হবে, আরও তোমরা ভেবে লিখবে। মৌমাছিদের কাছ থেকে আমরা কি পাই? মধু পাই। খুবই পুষ্টিকর একটা উপাদান মধু। তাহলে আমরা বন্য প্রাণীদের কাছ থেকে বিভিন্ন ধরনের খাদ্য পেয়ে থাকি। আর কি পাবো? আমাদের পোশাক তৈরিতে আমরা যে শৌখিন পোশাকগুলো তৈরি করি, সেই পোশাক তৈরিতে অনেক বন্য প্রাণীর, কারো চামড়া, কারো পালক, কারো যেমন বিভিন্ন পাখিদের পালক টুপিতে ব্যবহার করা হয়। কিছু কিছু প্রাণীর চামড়াকে পোশাক তৈরিতে ব্যবহার করা হয়। এই সমস্ত কাজে বন্য প্রাণীদেরকে ব্যবহার করি। আর কোথায় ব্যবহার হতে পারে? জ্বালানি। আচ্ছা বলো তো, জ্বালানি হিসাবে আমরা কি ব্যবহার করি? সাধারণত বাড়িতে কি ব্যবহৃত হয়? কাঠ ব্যবহৃত হয়, কোথাও কয়লা ব্যবহৃত হয়, কোথাও গাছের শুকনো পাতা ব্যবহৃত হয়, কিংবা গ্যাস। এছাড়া জ্বালানি হিসাবে প্রাণীদের থেকে আমরা কি পেতে পারি? প্রাণীদের থেকে, বেশ কিছু প্রাণীদের ত্বকের নিচে থাকা যে চর্বি, সেই চর্বি থেকে যে তেল পাওয়া যায়, তা জ্বালানির উৎস হিসাবে ব্যবহৃত হয়। মানে জ্বালানি হিসাবে সেটাকে ব্যবহার করা যায়। যেমন তোমাদের এখানেই পড়া আছে যে পেঙ্গুইনের চর্বি থেকে যে তেল পাওয়া যায়, তাকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। তাহলে বিভিন্ন প্রাণীদের
কাছ থেকে আমরা জ্বালানিও পেতে পারি। আর কি পেতে পারি? ওষুধ। যে সমস্ত ওষুধগুলো আমরা ব্যবহার করি বা ডাক্তারবাবুরা যে সমস্ত ওষুধ আমাদেরকে প্রেসক্রিপশনে লিখে দেন, তো এরকম প্রায় 100টির মতো ওষুধ তার উৎস হচ্ছে প্রাণীকুল। প্রাণীদের কাছ থেকে প্রায় 100টির মতো ওষুধ আমরা পেয়ে থাকি। তাহলে বন্য প্রাণীদের কাছ থেকে আমাদের এই যে পাওয়াটা, কি পাচ্ছি? খাদ্য পাচ্ছি, পোশাক পাচ্ছি, জ্বালানি হিসেবে সেগুলোকে ব্যবহার করতে পাচ্ছি। এছাড়াও বাণিজ্যিক উপকরণ হিসাবে আমরা এই সমস্ত প্রাণীদেরকে বা প্রাণীর কিছু অংশকে ব্যবহার করতে পারি। বাণিজ্যিক কাজে ব্যবহার বলতে বোঝায় যে বন্য প্রাণীদের কাছ থেকে বা প্রাণীদের কাছ থেকে প্রাপ্ত বিভিন্ন উপাদানকে নিয়ে আমরা যখন ব্যাপক হারে সেটাকে ব্যবহার করি, অর্থাৎ বাণিজ্যিকভাবে ব্যবহার করি, সেটাকে বলা হয় বাণিজ্যিক ব্যবহার। যেমন সুন্দরবনে মৌমাছি থেকে প্রাপ্ত মধু আমরা বাণিজ্যিক হিসাবে এটাকে বাজারজাত করে থাকি। তো বিভিন্ন বন্য প্রাণীদের কিছু কিছু অংশের বাজারে চাহিদা আছে, তাই সেই বাজারগত চাহিদাগুলো পূরণ করার জন্য আমরা এই বন্য প্রাণীদেরকে ব্যবহার করে থাকি। তার একটা বললাম কি, যে মৌমাছিদের কাছ থেকে প্রাপ্ত মধু। এছাড়াও কিছু প্রাণীর শিং, কারো চামড়া, কারো খড়গ, কোনো প্রাণীর দাঁত, এগুলোকে আমরা বিভিন্নভাবে বাণিজ্যিক উপায়ে ব্যবহার করে চলেছি। তাহলে আমরা বন্য প্রাণীদের কাছ থেকে আমাদের পাওয়াটা, এগুলো ছাড়াও আরও অনেক আছে, এগুলো তোমরা জানার চেষ্টা করবে, এগুলো আরও একটু বই পড়বে, আরও জানার চেষ্টা করো যে আমরা বন্য প্রাণীদের কাছ থেকে আর কি পেতে পারি। আমি অল্প করে তোমাদের পুরো বিষয়টা বলার চেষ্টা করছি। তাহলে আমরা বন্য প্রাণীদের কাছ থেকে অনেক কিছু জিনিসই পাচ্ছি। এখন সমস্যাটা হচ্ছে কি, যে মানুষের সংখ্যা বৃদ্ধির কারণে এই ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির যে চাপ, এই চাপের ফলে পৃথিবীব্যাপী জীববৈচিত্র্যের ক্রমসংকোচন ঘটছে। তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বন্য প্রাণীরা। মানুষের এই যে জনসংখ্যা বৃদ্ধি, এর যে কুফলটা, তার সরাসরি প্রভাব এদের উপর গিয়ে পড়ছে। বন্য প্রাণীরা নানাভাবে আজ বিপদগ্রস্ত। তো এই বন্য প্রাণীদেরকে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই যে বন্য প্রাণীদের ক্রমসংকোচন ঘটছে, এদের সংখ্যা কমে যাচ্ছে, এর কারণগুলো আমরা এবারে জানার চেষ্টা করব যে বন্য প্রাণীদের সংখ্যা কমছে কেন। কমে যাওয়ার কারণগুলো এক করে আমি তোমাদের বলছি। যে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের নানাবিধ প্রয়োজন মেটানোর জন্য আমরা প্রাকৃতিক সম্পদকে যথেচ্ছভাবে ব্যবহার করছি। তাহলে সম্পদের অতি ব্যবহার একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে বন্য প্রাণীদের সংখ্যা কমে যাওয়ার জন্য। সম্পদের অতি ব্যবহার, আমরা সম্পদকে অতিরিক্ত মাত্রায় ব্যবহার করে চলেছি। কোন সম্পদকে? প্রাকৃতিক সম্পদকে। অর্থাৎ মানুষের জনসংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে, এই জনসংখ্যার বৃদ্ধির কারণে কি হচ্ছে, আমরা প্রাকৃতিক সম্পদগুলোকে, যেমন বন কেটে ফেলছি, গাছপালা, বিভিন্ন বাড়ির আসবাবপত্র বা বাড়ি নির্মাণ কাজে বা আসবাবপত্র, এই সমস্ত জিনিসগুলো তৈরি করার জন্য আমরা সরাসরি গাছকে কাটছি এবং সেই মাত্রাটা অনেকটাই বেড়ে গেছে। কখনো আবার জ্বালানির চাহিদা পূরণ করার জন্য বিভিন্নভাবে আমরা প্রাকৃতিক সম্পদকে অতি মাত্রায় ব্যবহার করছি। এই অতি মাত্রায় ব্যবহার করতে গিয়ে কি হচ্ছে, যে বন্য প্রাণীরা তারা তাদের যে স্বাভাবিক বাসস্থান, সেই বাসস্থান হারিয়ে ফেলছে। তাহলে সম্পদের অতি ব্যবহার, এটা একটা মুখ্য কারণ হয়ে গেছে
বন্য প্রাণী কমে যাওয়ার। 2 নম্বরে কি হবে? বন ধ্বংস। আমাদের ভারতবর্ষে এখন বনভূমির 19.7% এরিয়ায় বনভূমি আছে। এটা অনেকটাই কম। 33% মতো যদি বনভূমি থাকতো তাহলে আমাদের দেশে পর্যাপ্ত বনভূমি আছে বলে গণ্য করা হতো। কিন্তু এই যে 19.7% হয়ে গেছে, তাহলে আমরা অনেকটাই বনকে কেটে পরিষ্কার করেছি। কি করে বনকে কাটা হলো কেন? জনসংখ্যা বৃদ্ধির কারণে আমরা কি করছি? বাসস্থান নির্মাণ বা এই ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সামলানোর জন্য আমরা বিভিন্ন জায়গায় কি করছি? বিভিন্ন চাহিদা পূরণ করার জন্য কলকারখানা নির্মাণ করছি। কখনো রাস্তা তৈরির কারণেও বন কাটা হচ্ছে। তাহলে বিভিন্নভাবে আমরা বনকে ধ্বংস করছি। এছাড়া এই যে জ্বালানির উৎস হিসাবে এখনও অনেক জায়গায় কাঠ ব্যবহৃত হচ্ছে। তাহলে জ্বালানির একটা উৎস যেহেতু কাঠ, সেখান থেকে বা আমরা অনেক সময় কিছু ওই চোরা শিকারীরা গাছ কেটে নিচ্ছে, নানাভাবে বন আজ ক্ষতিগ্রস্ত। তাহলে বন ধ্বংস যদি হয়ে যায় তাহলে কি হবে? বন্যপ্রাণীরা থাকবে কোথায়? তাদের যে স্বাভাবিক বাসস্থান, সেই বাসস্থানকে আমরা নষ্ট করে দিচ্ছি। তাহলে বন্য প্রাণীদের যে থাকার জায়গা, সেটা যদি না থাকে তাহলে তারা তখন কি করবে? বাধ্য হয়ে তারা তখন লোকালয়ে চলে আসছে। এবারে লোকালয়ে যদি চলে আসে তাহলে কি করব? আমরা কি তাদেরকে স্বাগত জানাবো যে আমরা যেখানে পাচ্ছি ঠিক আছে, তোমাদের জায়গা নেই, তাহলে চলো আমাদের সঙ্গে থাকবে? এটা তো আমরা করব না। তাহলে বন্য প্রাণীদের সঙ্গে মানুষের একটা সরাসরি সংঘাত হচ্ছে। আরেকটা কি হচ্ছে? যেহেতু ওদের বাসস্থান কমে গেছে, তাই তাদের স্বাভাবিকভাবে তারা প্রজনন করতে পারছে না, তাদের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। তাহলে বন ধ্বংস হয়ে যাওয়ার কারণে বন্য প্রাণীরা আজ ঠিকভাবে থাকতে পারছে না তাদের স্বাভাবিক পরিবেশে। তাহলে বাসস্থান, বন কেটে নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের বাসস্থান ধ্বংস হচ্ছে। এরপর আছে পরিবেশ দূষণ। জনসংখ্যা বৃদ্ধির একটা সমস্যা হচ্ছে পরিবেশ দূষণ। এই পরিবেশ যদি দূষিত হয়, তাহলে দূষিত পরিবেশে কি হচ্ছে? আমরা কোন কোন জায়গাকে দূষণ করছি? বায়ু, জল, মাটি, এই 3টে জায়গাতেই এখন দূষণ ছড়িয়ে গেছে। তাহলে এই বায়ু, জল, মাটি যদি দূষিত হয়ে যায়, তাহলে সেখানে এই বন্য প্রাণীদের থাকার, তাদের স্বাভাবিকভাবে বেঁচে থাকাটা বিঘ্নিত হচ্ছে। কোথাও জল দূষিত হয়ে গেছে, কোথাও বায়ু দূষিত হয়ে গেছে, কোথাও মাটি দূষিত হয়ে গেছে। তাহলে বন্য প্রাণীদের কিছু সমস্যা দেখা দিচ্ছে। আরেকটা তোমরা তো জানোই যে পরিবেশ দূষণের একটা ফল হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। তাহলে বিশ্ব উষ্ণায়ন হলে আবার কি হবে? এটা একটা বিশ্বব্যাপী সমস্যা, যেখানে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যার ফলস্বরূপ অনেক জায়গার বাস্তুতন্ত্র বিঘ্নিত হচ্ছে। বন্য প্রাণীরা স্বাভাবিকভাবে আর সেখানে থাকতে পারছে না। বা কিছু কিছু জায়গায় তোমরা জানো যে বিশ্ব উষ্ণায়নের একটা ফল হচ্ছে কি? হিমবাহ গলে যাওয়া, যার ফলে সমুদ্রের জলতল উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে বেশ কিছু জায়গা জলের তলায় চলে যাচ্ছে। তাহলে বিশ্ব উষ্ণায়নেও একটা এই আমাদের যে বন্য প্রাণীদের থাকার যে জায়গা, সেই জায়গাকে সংকুচিত করে দেওয়ার জন্য একটা দায়ী। তাহলে আমাদের এই জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যত জনসংখ্যা বাড়বে তত পরিবেশ দূষণ ঘটবে, তাই তো? কী কী কারণে ঘটবে এটা আমরা অন্য চ্যাপ্টারে অন্য কোথাও আলোচনা করব। এমনি স্বাভাবিকভাবে আমরা জানি যে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমাদের যে দৈনন্দিন চাহিদা, এই চাহিদাগুলো পূরণ করার জন্য আমরা নানাভাবে প্রাকৃতিক সম্পদকে অতিমাত্রায় ব্যবহার করছি। যেমন এই জীবাশ্ম জ্বালানিকে বেশি ব্যবহার করার কারণে আমাদের বায়ু দূষিত হয়ে যাচ্ছে। বায়ু দূষিত হওয়ার ফলে আবার অ্যাসিড বৃষ্টি হচ্ছে, সেখানে জল দূষিত হয়ে যাচ্ছে। তাহলে জলের বাস্তুতন্ত্র তখন বিঘ্নিত হচ্ছে। আবার কখনো কখনো মাটিকে দূষিত করে ফেলেছি। এই সমস্ত কারণে কি হচ্ছে? সমগ্র
প্রাণীকুল বিপদের সম্মুখীন হচ্ছে, নানাভাবে তাদের সংখ্যা কমে যাচ্ছে। তাহলে বন্য প্রাণীদের সংখ্যা কমে যাওয়ার যে কারণগুলো, তার মধ্যে পরিবেশ দূষণ একটি। এরপর আছে শিকার। মানুষ তার বিনোদনের জন্য বা কখনো কখনো অর্থের লোভে বন্য প্রাণীদেরকে শিকার করছে। এই শিকার করা আটকাতে হবে। বন্য প্রাণীদেরকে যদি এইভাবে আমরা শিকার করতে থাকি, এক সময় কী হতো, শিকার বিভিন্ন সময় বছরের শিকার উৎসব হতো, যেখানে বন্য প্রাণীদেরকে নির্বিচারে হত্যা করা হতো। এখন সরকারের বন্যপ্রাণী সুরক্ষা আইনের দ্বারা এই শিকার করাটা কিছুটা বন্ধ করা হয়েছে, কিন্তু চোরা শিকারের উৎপাত এখনও রয়ে গেছে। অনেকে লুকিয়ে বিভিন্নভাবে বন্য প্রাণীদেরকে শিকার করে, যার ফলে এই বন্য প্রাণীদের সংখ্যা কমতে থাকছে। তাহলে এই শিকারকে আমাদেরকে বন্ধ করতে হবে। বন্য প্রাণীদেরকে যদি আমরা সুরক্ষা দেওয়ার চেষ্টা করি বা সংরক্ষণ করতে চাই, তাহলে এদেরকে এই চোরা শিকারীদের হাত থেকে বাঁচাতে হবে। এরপর আছে কি, আবহাওয়ার পরিবর্তন। এটা একটু মুছে দিই। আবহাওয়ার পরিবর্তন বিভিন্ন জায়গায় এখন আবহাওয়া বা জলবায়ু পরিবর্তিত হচ্ছে। আবহাওয়ার পরিবর্তন, আবহাওয়া বা জলবায়ুর পরিবর্তন। আবহাওয়া ও জলবায়ু যদি পরিবর্তিত হয়ে যায় কোনো জায়গায়, এটা হতে যদিও টাইম লাগে, কিন্তু এই পরিবর্তনের ফলস্বরূপ কি হয়, যে কোনো জায়গার বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। সেখানকার যে স্বাভাবিক জীবকুল বা প্রাণীকুল ছিল, সেই প্রাণীকুল কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। তাহলে আবহাওয়ার পরিবর্তন বা জলবায়ুর পরিবর্তন যদি হয়ে যায়, তাহলে কোনো নির্দিষ্ট জায়গায় যে সমস্ত জীব বসবাস করে, তারা সেই আবহাওয়া বা সেই জলবায়ুতে মানিয়ে নিতে পারে না বলে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এরপর আরেকটা কারণ আছে এদের সংকোচনের জন্য, বন্যপ্রাণীর সংখ্যা কমে যাওয়ার, যে বিদেশ থেকে বিভিন্ন বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ। বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, বহিরাগত প্রজাতি বলতে যে আমরা অনেক সময় বিদেশ থেকে কিছু প্রজাতির জীবকে নিয়ে আসি, এবং সেই বহিরাগত প্রজাতিগুলো এক সময় আমাদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। যেমন তোমরা একটা জানো যে গ্যালাপাগোস বলে একটা দ্বীপপুঞ্জ, এর নামটা হয়তো অন্য কোথাও তোমরা শুনেছ। এই গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে বাইরে থেকে কুকুর এবং শূকর এগুলোকে আমদানি করার ফলে সেখানকার কচ্ছপ, সেখানে বেশ বড় বড় কচ্ছপ পাওয়া যেত এক সময়, সেই কচ্ছপ আর টিকে থাকতে পারছে না। মানে কুকুর এবং শূকর এরা কি করছে, যে এরা ওই পরিবেশে যেখানে প্রচুর মাত্রায় এক সময় কচ্ছপ ছিল, সেই পরিবেশে যখন কুকুর আর শূকর চলে এলো, তখন তারা শূকর কী করে, শূকর দেখবে মাটি খুঁড়ে কিছু খাবার, কিছু গাছের বা বিভিন্ন ঘাসের শিকড়ের মূলগুলোকে ওরা খাওয়ার চেষ্টা করে, যার ফলে মাটিকে আলগা করে দিচ্ছে। ঘাস যেখানে কচ্ছপরা লুকিয়ে থাকে বা যেখানে কচ্ছপ ডিম পাড়ে, সেই জায়গাগুলোকে মুক্ত করে দিচ্ছে। যার ফলে আবার কুকুর কি করে, কুকুর সরাসরি কচ্ছপকে শিকার করছে। তাহলে এই কারণে ওই কচ্ছপরা বিলুপ্তির মুখে। আবার আমাদের দেশে দেখবে একটা ঘটনা এখন হয়েছে, যে মাগুর মাছ, বিদেশ থেকে আনা একটা বড় মাগুর মাছ, যে মাগুর মাছগুলো আমাদের এই দেশীয় যে মাগুর, এই মাগুর মাছের তুলনায় আকৃতিতে অনেকটাই বড়, এবং এই মাছগুলো আমাদের জলাশয়ে এখন সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখানে যে সমস্ত আমাদের দেশীয় ছোট ছোট মাছ ছিল, এই ছোট মাছগুলোকে এরা এখন খেয়ে ফেলছে। তাহলে এই বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ আমাদেরকে আটকাতে হবে, যাতে কোনো জায়গার সেখানকার যে জীববৈচিত্র্য, সেখানকার যে
এন্ডেমিক প্রজাতি আছে তাদেরকে যেন আমরা রক্ষা করতে পারি। তাহলে যেখানে সেখানে এই বহিরাগত প্রজাতিকে আনা যাবে না, এবং সেটা দেখে নিতে হবে যে যে প্রজাতিটাকে আনা হচ্ছে সেটা এই পরিবেশের এখানের বাস্তুতন্ত্রে যে সমস্ত প্রাণীরা আছে তাদের পক্ষে সেটা কতটা ক্ষতিকর, এই ব্যাপারটা জেনে বুঝে তারপরে বহিরাগত প্রজাতিকে আনতে হবে। তাহলে এই সমস্ত কারণে বন্য প্রাণীরা আজ সমস্যার সম্মুখীন হচ্ছে, তাদের সংখ্যা কমে যাচ্ছে। তাহলে এই সমস্যাটা দূর করার জন্য আমাদেরকে কি করতে হবে? বন্য প্রাণী সংরক্ষণ করতে হবে। তাহলে সংরক্ষণ করার জন্য দুটো উপায় আছে, আমি সংক্ষেপে তোমাদেরকে ছোট ছোট করে একটু বলে দিচ্ছি। বন্য প্রাণীদের সংরক্ষণ করার দুটো উপায়, একটা হচ্ছে প্রাকৃতিক উপায়, একটা কৃত্রিম উপায়। প্রাকৃতিক উপায়টাকে বলা হয় ইন সিটু সংরক্ষণ, প্রাকৃতিক, আর একটা হচ্ছে কৃত্রিম। আমরা দু রকমভাবে বন্যপ্রাণীদেরকে সংরক্ষণ করতে পারি। প্রাকৃতিক যে প্রক্রিয়া সেটাকে বলা হয় ইন সিটু সংরক্ষণ, ইন সিটু সংরক্ষণ, আর কৃত্রিমভাবে যে সংরক্ষণ প্রক্রিয়া সেটাকে বলা হয় এক্স সিটু সংরক্ষণ। এই দুটো একটু মনে রাখবে। ইন সিটু সংরক্ষণ বা প্রাকৃতিকভাবে সংরক্ষণ, এখানে কি করা হয় যে বন্য প্রাণীরা যে পরিবেশে আছে, যে পরিবেশে ওরা থাকতে পছন্দ করে, সেই পরিবেশে রেখেই যখন তাদেরকে সংরক্ষণ করা হয় সেটাকে বলা হয় ইন সিটু সংরক্ষণ। আর যখন বন্য পরিবেশে বা তাদের স্বাভাবিক পরিবেশে তাদেরকে রেখে কোনোভাবেই সংরক্ষণ করা যাচ্ছে না, তখন সেগুলোকে কৃত্রিমভাবে সংরক্ষণ করা হয়, সেটাকে বলা হয় এক্স সিটু সংরক্ষণ। তাহলে সংরক্ষণের দুটো উপায়, একটা প্রাকৃতিক, একটা হচ্ছে কৃত্রিম। প্রাকৃতিক উপায়টাকে বলা হয় ইন সিটু সংরক্ষণ, কৃত্রিম উপায়টাকে বলা হয় এক্স সিটু সংরক্ষণ। প্রাকৃতিক উপায়গুলো এবার চলো জেনে নেওয়া যাক। প্রাকৃতিক উপায়গুলো হচ্ছে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান স্থাপন। জাতীয় উদ্যান, ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম ছিল বা আছে, এখনও আছে, করবেট ন্যাশনাল পার্ক। এটা এখন উত্তরাখণ্ডে অবস্থিত। করবেট ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান, এটা হচ্ছে আমাদের দেশের প্রথম জাতীয় উদ্যান। জাতীয় উদ্যান কাকে বলে? জাতীয় উদ্যান হচ্ছে একটা বিশাল বনাঞ্চল যেখানে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীনে বন্য প্রাণীদেরকে নির্ভয়ে তাদের স্বাভাবিক বাসস্থানে থাকার ব্যবস্থা করা হয়েছে। তারা যেন স্বাভাবিকভাবে বেড়ে ওঠে এবং প্রজনন করতে পারে তার ব্যবস্থা করা হয় জাতীয় উদ্যানে। এখানে কি হয়, অনুমতি নিয়ে পর্যটক প্রবেশ করতে পারে, কিন্তু এখানে বন্য প্রাণীদেরকে কোনোরকমভাবে ডিস্টার্ব করা, তাদেরকে শিকার করা বা হত্যা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাহলে জাতীয় উদ্যান কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীনে থাকা একটা বিশাল বনাঞ্চল যেখানে বন্য প্রাণীদেরকে তাদের স্বাভাবিক পরিবেশে রেখে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। এরপর আছে অভয়ারণ্য। অভয়ারণ্য ওই জাতীয় উদ্যানের মতোই একটা বড় এলাকা, কিন্তু ওর চেয়ে আয়তনে একটু ছোট হয়। এটা রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীনে থাকে। তাহলে রাজ্য সরকারের পরিচালনায় যে বনাঞ্চলে বন্য প্রাণীরা নির্ভয়ে বসবাস করতে পারে এবং প্রজনন করতে পারে, নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে পারে, সেই বনাঞ্চলকে অভয়ারণ্য বলে। এরপর একটা আছে সংরক্ষিত বন বা সংরক্ষিত বনাঞ্চল। সংরক্ষিত বনাঞ্চল, সংরক্ষিত বনাঞ্চল যেখানে কোনো বিশেষ প্রাণীকে, যা হয়তো বিপন্ন বা বিপদগ্রস্ত আছে, সেই প্রাণীকে এরকম সংরক্ষিত বনাঞ্চলে সংরক্ষিত করে রাখা হয়। এই বনাঞ্চলে সাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এখানে 24 ঘন্টায় ওই বনরক্ষীরা পাহারা দেয়। এখানে কোনোভাবে মানুষের প্রবেশ করা যায় না বা সাধারণ মানুষের প্রবেশ এখানে নিষিদ্ধ করা আছে। এই সমস্ত জায়গায় কোনো নির্দিষ্ট প্রজাতির কোনো জীব যা বিপন্ন, সেই সমস্ত বিপন্ন জীবদেরকে সংরক্ষণ করে তাদেরকে স্বাভাবিক বাসস্থানে রেখে তাদেরকে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তাহলে এই তিনটে জিনিস। আরেকটা আছে, এই চারটা। বায়োস্ফিয়ার রিজার্ভ।
बायोस्फीयर रिजर्व, जो बायोस्फीयर रिजर्व, বায়োস্ফিয়ার রিজার্ভ ব্যাপারটা হচ্ছে ইউনেস্কো দ্বারা ঘোষিত একটা বিশাল এলাকা বা বিশাল ভূখণ্ড, যেখানে প্রাণীদেরকে সুরক্ষা দেওয়ার বা সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে। তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভ এলাকাটার পরিধি অনেকটা হয়। এখানে বন্য প্রাণীদেরকে এগুলোতে যেমন করা হচ্ছিল যে বন্য প্রাণীদেরকে তাদের স্বাভাবিক বাসস্থানে রেখে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছিল তাদের সংখ্যা বৃদ্ধি করার, বায়োস্ফিয়ার রিজার্ভও তাই একটা খুব বড় এলাকা, এবং যে এলাকাতে বন্য প্রাণীদেরকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যেখানে এই সমস্ত যে সমস্ত প্রাণীরা থাকে তারা যেন কোনোরকমভাবে কোনোরকমভাবে কেউ যেন এগুলোকে শিকার করতে না পারে, তার সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়, এবং সেখানে তারা যাতে ভালোভাবে প্রজনন করতে পারে, বংশবৃদ্ধি করতে পারে, তার কিছু ব্যবস্থা করা হয়। এরকম একটা জায়গা আমাদের সুন্দরবন আছে, একটা বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ, আরেকটা হচ্ছে নীলগিরি। এই দুটো জায়গা তোমরা মনে রাখবে, সুন্দরবন আর নীলগিরি দুটো হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। আর তাহলে এই চারটা জিনিস মনে রাখবে ইনসিটু সংরক্ষণের মধ্যে, একটা হচ্ছে জাতীয় উদ্যান, একটা হচ্ছে অভয়ারণ্য, একটা হলো সংরক্ষিত বনাঞ্চল, আর একটা হলো বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে আমি দুটো জিনিস বললাম তোমাদেরকে, একটা হলো সুন্দরবন আর একটা হলো নীলগিরি। এরপর আছে এক্স সিটু সংরক্ষণ। এক্স সিটু সংরক্ষণে কি করা হয়, তাহলে প্রাকৃতিক পরিবেশে যখন সংরক্ষণ করা আর সম্ভব হচ্ছে না বা বিশেষ প্রয়োজনে এই সমস্ত প্রাণীদেরকে যখন সংরক্ষণের প্রয়োজন পড়ে, তখন আমরা কৃত্রিমভাবে সংরক্ষণ করি, যাকে এক্স সিটু সংরক্ষণ বলা হয়। এর মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে, যেমন চিড়িয়াখানা। চিড়িয়াখানাতে কি করা হয়, যে স্বাভাবিক পরিবেশে প্রাণী থাকতে পারছে না, সেই প্রাণীগুলোকে চিড়িয়াখানাতে এনে রাখা হয়েছে, এবং তাদের সংখ্যা বৃদ্ধি করারও চেষ্টা করা হয়। এরকমভাবে আছে বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন হাওড়ার শিবপুরে আছে বোটানিক্যাল গার্ডেন। আর কোথায় হতে পারে সংরক্ষণ, এক্স সিটু সংরক্ষণ? অ্যাকোয়ারিয়াম। অ্যাকোয়ারিয়াম দেখেছো তোমরা অনেকে হয়তো। অ্যাকোয়ারিয়ামে বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণীদেরকে রাখা হয়। এছাড়াও একটা আছে ক্রায়ো সংরক্ষণ পদ্ধতি। ক্রায়ো সংরক্ষণ পদ্ধতি, এই ক্রায়ো সংরক্ষণ হচ্ছে নিম্ন তাপমাত্রায় ক্রায়ো সংরক্ষণ। নিম্ন তাপমাত্রা বলতে কোথায় আমরা নিম্ন তাপমাত্রা করতে পারি, যে তরল নাইট্রোজেনে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিভিন্ন প্রাণী বা উদ্ভিদের কোষ, কলা, পরাগরেণু বা তাদের জনন কোষকে যখন সংরক্ষণ করা হয়, তখন তাকে বলা হয় ক্রায়ো সংরক্ষণ। তাহলে ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত উপাদানটা কি? তরল নাইট্রোজেন। তাহলে এখানে প্রাণী বা উদ্ভিদের কোষ, কলা, পরাগরেণু বা তাদের জনন কোষ এবং শুক্রাণু, ডিম্বাণু, এগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। তাহলে এই হলো তোমাদের সংক্ষেপে বন্য প্রাণী সংরক্ষণ নিয়ে কিছু কথা। এই অংশগুলো তোমরা বাড়িতে একটু বইটা রিডিং দেবে, আর পুজোর ছুটির মধ্যে অবসর সময়ে এই ক্লাসগুলো একটু তোমরা দেখে নেওয়ার চেষ্টা করবে, তাহলে আশা করি আর তোমাদের কোনো সমস্যা হবে না। আর এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের আসবে, এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব যে তোমাদের সিলেবাসে থাকা 4টা প্রাণী সম্পর্কে, যেমন তোমাদের আছে কি আছে, শকুন আছে, আর কি আছে, শকুন আছে, আর আছে তোমাদের বাগরোল বা মেছো বিড়াল। এই মেছো বিড়ালটা আমাদের কি বটে তোমরা একটু জানো হয়তো অনেকেই, যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম হচ্ছে মেছো বিড়াল। আর আমরা কি পড়ব, একশৃঙ্গ গন্ডার আর গঙ্গার শুশুক। এই প্রাণীগুলো সম্পর্কে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব, যে এই প্রাণীগুলো এখন কিভাবে আছে, তারা কি সমস্যার সম্মুখীন হচ্ছে,
এই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে তাহলে এখানেই রাখি।